ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? কেমন করছো তোমাদের এক্সামের প্রিপারেশন? আজকে আরো অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি চলে এসেছি পার্ট 6 নিয়ে। তো চলো দেখে নিই আজকে কি কি কোশ্চেন রয়েছে তোমাদের জন্য। তোমাদের মনে আছে তো তোমাদের এক্সামের কিন্তু আর 55 ডেজ বাকি রয়েছে। পোস্ট বেসিকের এক্সাম 12 জুলাই আর এমএসসির এক্সাম কিন্তু 13 জুলাই। এক্সামের ডেট অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে, তোমরা যারা জানো না তোমরা কিন্তু ওয়েবসাইটে চেক করে নিও। আমার পেড মক টেস্ট সিরিজে রয়েছে তোমাদের এক্সামের প্রিপারেশনের জন্য কিছু গাইডেন্স ভিডিও এবং তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিছুটা করে শিডিউল টাইম। তো তোমরা যারা এখনো এই মক টেস্ট সিরিজে জয়েন করোনি তোমরা এখন অবধি জয়েন করতে পারো। জয়েনিং এর জন্য ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ফার্দার ইনফরমেশন নিয়ে নিও। চলো দেখে নিই আজকে কি কি কোশ্চেন রয়েছে। আজকের ফার্স্ট কোশ্চেন, দ্য সেলস অফ দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড দ্যাট সিক্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড ফাউন্ড ইন গ্যাস্ট্রিক জুস আর কল্ড। তাহলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের কোথায় থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয় সেটা আমাকে জানতে চেয়েছে। নেক সেল, মিউকাস সেল, চিপ সেল এবং প্যারাইটাল সেল। দুটো সেল, চিপ সেল এবং প্যারাইটাল সেল, এই দুটো আমরা জানি একটা ইম্পর্টেন্ট দুটো সেল যেটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বা স্টোমাকের মধ্যে থাকে এবং এই দুটো জায়গা থেকে কিছু জুস সিক্রেট হয়। তো যেরকম ভাবে এই সেল সিক্রেশন হয় সেরকম ভাবেই ইন্ট্রিনসিক ফ্যাক্টর সিক্রেশন হয়। ইন্ট্রিনসিক ফ্যাক্টর ইন্ট্রিনসিক ফ্যাক্টর সিক্রেট হয়, এই দুটোই সিক্রেশন হয় কোথা থেকে? প্যারাইটাল সেল থেকে। কোশ্চেনের অ্যান্সার হবে প্যারাইটাল সেল। আর একটা রয়েছে আমাদের চিপ সেল। চিপ সেল থেকে কি রিলিজ হয়? চিপ সেল থেকে রিলিজ হয় পেপসিনোজেন। পেপসিনোজেন, ঠিক আছে। এই যে পেপসিনোজেন রয়েছে এটা ইনঅ্যাক্টিভ ফর্ম। যখন এটার সঙ্গে HCl মেশে তখন এটা ট্রান্সফার হয় পেপসিনে এবং সেখান থেকে এটা প্রোটিনে ব্রেকডাউন করতে শুরু করে। বেশ, এই হচ্ছে আমার স্টোমাকের মধ্যে হচ্ছে। এবার এই যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর রয়েছে, এই ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা স্টোমাকের মধ্যে কোনো কাজ নেই, এটা স্মল ইন্টেস্টাইনে গিয়ে ভিটামিন B12 এর অ্যাবজর্পশনে হেল্প করে। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন রয়েছে, ইফ দ্য টোটাল ভলিউম অফ ফ্লুইড টু বি ইনফিউজড ইজ 300 ml in 24 hours and the drop per ml is 15, দেন দ্য ফ্লো রেট উইল বি। অর্থাৎ এটা একটা ড্রপ ক্যালকুলেশনের জন্য কোশ্চেন রয়েছে। তো ড্রপ ক্যালকুলেশনের ফর্মুলা কিরকম রয়েছে? ফর্মুলাতে রয়েছে টোটাল অ্যামাউন্ট অফ ফ্লুইড এবং সেটা কিসে থাকবে? ml এ থাকবে। সেটাকে আমি কি দিয়ে ডিভাইড করব? টোটাল টাইম, অর্থাৎ কত সময়ের মধ্যে আমার এই টোটাল অ্যামাউন্ট অফ ফ্লুইডটা দিতে হবে, যেটা থাকবে কিসে? মিনিটে। ইনটু কি থাকবে? ড্রপ ফ্যাক্টর। ড্রপ ফ্যাক্টর অর্থাৎ ওই 1 ml এর মধ্যে কত ড্রপ হয়। ঠিক আছে, তাহলে এখানে যেটা আমাকে ইকুয়েশন দিয়েছে 3000 ডিভাইডেড বাই 24 আওয়ার্স ইনটু, সেটা আমাকে মিনিটে কনভার্ট করতে হলে সেটাকে 60 দিয়ে আমাকে গুণ করতে হবে, ইনটু ড্রপ ফ্যাক্টর এখানে দেওয়া রয়েছে 15। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে তোমরা এখান থেকে অ্যান্সার পাবে 31 ড্রপস পার মিনিট। ঠিক আছে, ড্রপ ক্যালকুলেশনের কোশ্চেন মাঝে মধ্যে আসে এক্সামে, তো তোমরা এই ফর্মুলাটা খুব ভালো করে মুখস্থ করে রেখো। নেক্সট কোশ্চেন রয়েছে, which type of fluid solution causes fluid shift from tissue to blood vessels? অর্থাৎ টিস্যু থেকে ব্লাড ভেসেলস এর মধ্যে ফ্লুইড শিফট করার জন্য কি রকমের ফ্লুইড সলিউশন আমাদেরকে দিতে হবে। তো ফ্লুইড সলিউশন যেটা আমরা দিই পেশেন্টদেরকে, সেই ফ্লুইড সলিউশনটা আমরা কোথায় দিই? ব্লাড ভেনের মধ্যে দিই। ভেনের মধ্যে দেওয়ার জন্য ওটা কোথায় গিয়ে মেশে? ব্লাডের সাথে মেশে, অর্থাৎ এটা হচ্ছে এক্সট্রা সেলুলার ভলিউম। তাহলে এক্সট্রা সেলুলার ভলিউমে আমরা কি দিচ্ছি? একটা ফ্লুইড দিচ্ছি। এবং ইন্ট্রাসেলুলারের মধ্যে আমার একটা ফ্লুইড রয়েছে যেটা সেল ফ্লুইড, ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এবারে আমাকে এখানটায় বলেছে যে ফ্লুইডটা শিফট করবে কোথা থেকে কোথায় শিফট করবে? ফ্রম টিস্যু টু ব্লাড ভেসেলস। তাহলে টিস্যু থেকে ব্লাড ভেসেলস মানে ইন্ট্রাসেলুলার থেকে এক্সট্রা সেলুলারের দিকে ফ্লুইডটা শিফট করবে। তাহলে আমরা জানি যে আমাদের ফ্লুইড শিফটের মেকানিজম কিরকম ভাবে থাকে, যে দুটো সলিউশন যদি পাশাপাশি রাখা থাকে এবং দুটোর কনসেন্ট্রেশন যদি ইকুয়াল হয় তাহলে কোনো দিকে কোনো ফ্লুইড শিফট হয় না, বা ফ্লুইড শিফট হলেও সেখানে কোনো কনসেন্ট্রেশনেরও চেঞ্জ হয় না বা ফ্লুইড ভলিউমেরও কোনো চেঞ্জ হচ্ছে না। এবারে যদি একটা
কনসেন্ট্রেশন বেশি হয়ে যায়, একটা দিকের কনসেন্ট্রেশন যদি বেশি হয়ে যায় এবং আরো একটা দিকের কনসেন্ট্রেশন যদি কম হয়ে যায়, তাহলে দুজনে কি করতে চায়, দুজনে ইকুয়াল কম্পোজিশনে বা ইকুয়াল কনসেন্ট্রেশনে আসতে চায়। ইকুয়াল কনসেন্ট্রেশনে আসার জন্য কি করতে হবে, এখানে যে সেমি পারমিয়েবল মেমব্রেন রয়েছে, এই সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে কোনো মলিকিউল শিফট করতে পারবে না, শুধুমাত্র ফ্লুইড ভলিউম যেটা রয়েছে সেটাই শিফট করতে পারবে। তাহলে তখন কি হচ্ছে, যেদিকটা বেশি কনসেন্ট্রেশন রয়েছে সেই বেশি কনসেন্ট্রেশনটাকে কম করার জন্য লো কনসেন্ট্রেশন থেকে ফ্লুইডটা শিফট হয়ে যায় হাই কনসেন্ট্রেশনের দিকে। বোঝা গেল? এবং ঠিক অপোজিট কখন হবে, যেদিকটায় আমার বেশি কম্পোজিশন রয়েছে আর যেদিকটায় কম কম্পোজিশন রয়েছে, বেশি কম্পোজিশনের দিকে সবসময় আমার ফ্লুইডটা শিফট হবে। তাহলে এখানটায় বলতে চাইছি ইন্ট্রাসেলুলার ফ্লুইড থেকে আমরা এক্সট্রাসেলুলারের দিকে ফ্লুইড শিফট করব। তাহলে ইন্ট্রাসেলুলার থেকে যদি এক্সট্রাসেলুলারে ফ্লুইড শিফট করতে হয়, তাহলে এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউম কিরকম হতে হবে, কনসেন্ট্রেশন বেশি হতে হবে, তাই তো? তাহলে যদি এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউমটাকে আমাকে বাড়াতে হয় বা কনসেন্ট্রেশনটাকে অ্যাকচুয়ালি বাড়াতে হয়, এক্সট্রাসেলুলার ফ্লুইডের কনসেন্ট্রেশন বাড়াতে হলে আমাকে হাইপারটনিক সলিউশন দিতে হবে। তাহলে এখানটা অ্যান্সার কি হবে বুঝতে পারলে, এটার অ্যান্সার হাইপারটনিক হবে, কারণ যেদিকটায় কনসেন্ট্রেশন বেশি সেই দিকেই সবসময় ফ্লুইড শিফট করে। বুঝতে পারলে? তাহলে ফ্লুইড শিফট হচ্ছে টিস্যু থেকে ব্লাডের দিকে। পুরো কোশ্চেনটা ভালো করে বোঝা গেল এক্সপ্লেনেশনটা? সবসময় এই ফর্মুলাটা মনে রাখবে, যেদিকে বেশি কনসেন্ট্রেশন থাকবে সেই দিকে সবসময় ফ্লুইডটা শিফট করবে, কারণ মলিকিউলস যেগুলো রয়েছে সেই মলিকিউলস গুলো সেমি পারমিয়েবল মেমব্রেন থেকে শিফট করতে পারে না, সেই জন্য ফ্লুইড কনসেন্ট্রেশনটা ফ্লুইডের যে ভলিউমটা, ফ্লুইড ভলিউমটা সবসময় শিফট করে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন রয়েছে, মিসেস মঞ্জুলতা, a 53 years old lady, is suffering from pyuria. হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টার্ম পাইউরিয়া? ভীষণই ইজি কোশ্চেন। পাইউরিয়া কথার অর্থ কি জানতে চেয়েছে। পাইউরিয়া কথার অর্থ হলো পাস ইন দ্য ইউরিন, অর্থাৎ ইউরিনের মধ্যে যখন পাস প্রেজেন্ট থাকছে তখন সেটাকে আমরা পাইউরিয়া বলছি। এরপর বাকি অপশনগুলো দেখো, ডার্ক কালার স্টুল কন্টেনিং ব্লাড, স্টুলের মধ্যে যখন ডার্ক কালারের ব্লাড থাকে তখন সেটাকে আমরা কি বলি, ম্যালেনা বলি। আর যদি ডার্ক কালারের ব্লাডের পরিবর্তে ফ্রেশ ব্লাড থাকে তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা হেমাটোচেজিয়া বলি। বেশ, আচ্ছা, পেইনফুল মিকচুরেশনকে কি বলা হয়? পেইনফুল মিকচুরেশনকে বলা হয় ডাইসুরিয়া। আর ইউরিনের মধ্যে সুগার থাকলে তাকে কি বলা হয়? সেটাকে বলা হয় গ্লাইকোসুরিয়া। আর একটু ইনফরমেশন দিয়ে দিই, এই যে ম্যালেনা বললাম, ম্যালেনাতে বললাম যে ডার্ক কালারের ব্লাড প্রেজেন্ট থাকছে। এই যে ডার্ক কালারের ব্লাড প্রেজেন্ট থাকছে, ডার্ক কালারের ব্লাড প্রেজেন্ট থাকা মানে সেটা হবে আপার জিআই ব্লিডিং থেকে যদি ব্লাডটা আসে। আর হেমাটোচেজিয়া কখন হবে? যদি লোয়ার জিআই ব্লিডিং হয়, অর্থাৎ ধরো তোমার লার্জ ইন্টেস্টাইনে বা সিগময়েড কোলন এরকম জায়গাতে যদি ব্লিডিং হয়, লোয়ার জিআই ট্র্যাক্ট, তখন সেখানটায় আমরা হেমাটোচেজিয়া দেখতে পাই। যদি আপার জিআই ট্র্যাক্টে ব্লিডিং হয় তখন সেখানে আমরা ম্যালেনা দেখতে পাই। বোঝা গেল? ওকে, নেক্সট কোশ্চেন দেখি কি রয়েছে। সেকেন্ড ডিগ্রি পার্শিয়াল থিকনেস বার্ন ইজ ক্যারেক্টারাইজড বাই। সেকেন্ড ডিগ্রি থিকনেস বার্ন কিরকম সেটা জানতে চেয়েছে। এখানে আমি তোমাদেরকে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি এই তিনটে বার্নে কিরকম ভাবে হয় সেগুলো একটু ছোট করে বলে দেবো। তো প্রথমে আমি বলছি ফার্স্ট ডিগ্রি। ফার্স্ট ডিগ্রিতে কি হয়, এখানটায় শুধুমাত্র এপিডার্মিস লেয়ারটা ইনক্লুড থাকে। এপিডার্মিস, এপিডার্মিস অর্থাৎ আমাদের স্কিনের ঠিক ওপরের লেয়ারটা বলতে পারি আমরা এপিডার্মিস। আচ্ছা, কিরকম ভাবে হয়, যেমন সানবার্ন হতে পারে, সানবার্নে শুধুমাত্র এপিডার্মিস লেয়ার ইনক্লুড থাকে। এই বার্নটা কিরকম হয়, পেইনফুল তো অবশ্যই থাকবে এবং তার সঙ্গে এটা পিঙ্ক কালারের হয়। এরপর রয়েছে সেকেন্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রিতে কি হয়, সেকেন্ড ডিগ্রিতে এপিডার্মিস থাকে এবং তার সঙ্গে ডার্মিস লেয়ারও ইনক্লুড হয়ে যায়। তাহলে এপিডার্মিস প্লাস ডার্মিস, ডার্মিসের ডিপ অবধি ইনক্লুড থাকে। বেশ, এটা কিরকম হয়, এটাও ভেরি পেইনফুল হয় এবং এটা পিঙ্ক থেকে হোয়াইট বা রেডও হতে পারে, এরকম কালার হয়ে যায়। হলো। আর থার্ড ডিগ্রিটা কিরকম হয়, থার্ড ডিগ্রির জন্য এপিডার্মিস, ডার্মিস অ্যান্ড এখানটায়
সাবকিউটেনিয়াস টিস্যু, সাবকিউটেনিয়াস টিস্যু এটাও এখানটা ইনক্লুড থাকবে, ঠিক আছে। তবে থার্ড ডিগ্রির ক্ষেত্রে কি হয়, এটা পেনলেস হয়ে যায়, এটা পেনলেস হয়, অর্থাৎ এখানটায় ব্যথা থাকে না। এখানে যেহেতু স্কিনের সঙ্গে সঙ্গে নার্ভগুলো ইনজিওর্ড হয়ে যাচ্ছে, নার্ভগুলো বার্ন হয়ে যাচ্ছে, সেই কারণে এটা পেনলেস হয়ে যায়, অর্থাৎ ব্যথা লাগে না। যেমন এক্সাম্পল হচ্ছে ইলেকট্রিক বার্ন, ইলেকট্রিক বার্ন যেটা হয়, ইলেকট্রিক বার্ন হচ্ছে থার্ড ডিগ্রি বার্ন, ঠিক আছে। এখানটায় কখনো কখনো দেখবে যে চ্যারেড বলি আমরা, মানে সাদা হয়ে যায় পুরো, CHARRED, চ্যারেট বা হোয়াইট, যেরকম আমরা একটা জানি যে পুড়ে গেলে ছাই ছাই টাইপের হয়ে যায়, সেরকম টাইপের যখন হয়ে যাচ্ছে তখন ওটাকে আমরা থার্ড ডিগ্রি বার্ন বলি। নো পেন, পেনলেস বা খুবই হালকা পেন বোঝা যাবে, অর্থাৎ নার্ভ ইনভলভমেন্ট যেরকম ভাবে হবে সেরকম ভাবে তার পেনটা থাকবে, বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে আমার তিনটে ডিগ্রি বার্ন, ফার্স্ট ডিগ্রি হলো, এটা সেকেন্ড ডিগ্রি হলো, আর এটা হলো থার্ড ডিগ্রি। বোঝা গেল? তাহলে এখানে আমার কাছে যে অপশনগুলো রয়েছে এগুলোর মধ্যে কোনটা হবে? সুপারফিশিয়াল এন্ড পেনফুল বার্ন উইথাউট ব্লিস্টার, তাহলে এটাকে আমরা 1 ডিগ্রির মধ্যে ধরতে পারি। প্রেজেন্স অফ ওয়েট অ্যান্ড শাইনি ব্লিস্টার্স এক্সট্রিমলি পেনফুল অ্যান্ড হেয়ার হিল অন দেয়ার ওন, ওয়েট এবং শাইনি ব্লিস্টার রয়েছে ভীষণই পেনফুল, তাহলে ভেরি পেনফুল বলেছিলাম সেকেন্ড ডিগ্রি, তাহলে এই অপশনটা হলেও হতে পারে। এরপর রয়েছে ড্যামেজ থ্রু আউট দ্য ডার্মিস, বার্ন টিস্যু আর পেনলেস, অ্যাপিয়ার্স ড্রাই এন্ড মেবি ব্ল্যাক অর হোয়াইট, তাহলে এখানে পেনলেস বলেছে, পেনলেস মানে সেটা কত হবে? এটা থার্ড ডিগ্রি হবে। ইনভলভমেন্ট অফ স্কিন, ফ্যাট, মাসেল অ্যান্ড বোন, বোনের ইনভলভমেন্ট বলিনি, বোনের ইনভলভমেন্ট যদি হয় তাহলে মাসেল পেরিয়ে বোন ইনভলভমেন্ট মানে সেটা থার্ড ডিগ্রি থেকেও বেশি বার্ন হয়ে যাচ্ছে, তাহলে এখানটায় অপশন বিটাই রাইট অ্যান্সার হবে মনে হচ্ছে, কারণ সেকেন্ড ডিগ্রি বলেছে, সেকেন্ড ডিগ্রি পার্শিয়াল থিকনেস বার্ন। বোঝা গেল? এই হচ্ছে আমাদের বার্ন। বার্ন ইম্পর্টেন্ট, বার্নের সাথে যেরকম ডিগ্রি অফ বার্নিংটা ইম্পর্টেন্ট, তার সঙ্গে সঙ্গে রুল অফ 9 ইম্পর্টেন্ট, পার্কলেন ফর্মুলা ইম্পর্টেন্ট, কিভাবে বার্নের ক্যালকুলেশন করা হয় সেগুলো সবই ইম্পর্টেন্ট। তো বার্ন একটা ইম্পর্টেন্ট টপিক, তোমরা ভালো করে দেখে রেখো। নেক্সট কোশ্চেন কি রয়েছে? While providing care to a patient with hepatitis A, the nurse should take special precautions too. অর্থাৎ হেপাটাইটিস এর একটা পেশেন্টের কেয়ার দেওয়ার জন্য আমাদের কি কি প্রিকশনস নিতে হবে? আমরা প্রিকশনস বলতে কি বুঝি? আমরা ইউনিভার্সাল প্রিকশনস বুঝি, পিপিই বুঝি, অর্থাৎ যেটা আমরা পিপিই পরি সেটাকে আমরা বুঝি, গ্লাভস, মাস্ক, গাউন, অর্থাৎ কখনো রেসপিরেটরি প্রিকশনস নিতে হয় আমাদের, যদি এটা টিবি পেশেন্টের কাছে যাই তাহলে রেসপিরেটরি প্রিকশন নিতে হবে, অর্থাৎ মাস্ক পরতে হবে। আচ্ছা, এরপরে ধরো কোনো একটা যেখানটায় আমরা কোনো এইচআইভি পজিটিভ পেশেন্টকে ট্রিট করছি, তাহলে সেখানটায় আমার বডি ফ্লুইডের টাচে যাতে না আসি তার জন্য আমরা পিপিই পরতে পারি। এরপরে এখানটায় বলা হচ্ছে হেপাটাইটিস এ, তাহলে হেপাটাইটিস এ ডিজিজটা কিরকম সেটা আগে আমাদেরকে জানতে হবে। হেপাটাইটিস এ ডিজিজ হচ্ছে যে ফুডবর্ন ডিজিজ, তাহলে ওরাল রুটে হয়, তাহলে ওরাল রুটে যদি একটা ডিজিজ আমার ট্রান্সমিট হয় তাহলে সেখানটায় আমাদেরকে কি রকমের প্রিকশনস নিতে হবে। অপশন কি কি রয়েছে দেখে নিই। অপশন এখানটা বলছে প্রিভেন্ট ড্রপলেট স্প্রেড অফ ইনফেকশন, ড্রপলেট প্রিভেনশনের কথা বলা হচ্ছে। ইউজ কশন হোয়েন ব্রিঙ্গিং ফুড টু দ্য পেশেন্ট, পেশেন্টের জন্য যখন খাবার আনছি তখন প্রিকশন নিতে হবে। উইয়ার আ মাস্ক অ্যান্ড গাউন বিফোর এন্টারিং দ্য রুম, রুমে এন্টার করার আগে মাস্ক এবং গাউন পরতে হবে। আর কি রয়েছে? ইউজ গ্লাভস হোয়েন রিমুভিং দ্য পেশেন্টস বেড প্যান, পেশেন্টের বেড প্যান রিমুভ করার সময় আমাকে কি করতে হবে? একটা গ্লাভস পরতে হবে। অপশনগুলো যদি আমরা প্রথম থেকে দেখি তাহলে প্রিভেন্ট ড্রপলেট ফ্রম স্প্রেড অফ ইনফেকশন, ড্রপলেট প্রিভেনশন আমাদেরকে কোথায় নিতে হবে? ড্রপলেট প্রিভেনশন নিতে হবে যেগুলো রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে আমাদের কাছে ইনফেকশন আসে, তাহলে হেপাটাইটিস এর রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে আসে না, তাহলে এই অপশনটা আমার হবে না। নেক্সট বলছে ইউজ কশন ইন ব্রিঙ্গিং ফুড টু দ্য পেশেন্ট, যখন পেশেন্টের জন্য ফুড নিয়ে আসছি তার জন্য কিন্তু কোনো প্রিকশনের দরকার নেই, কারণ খাবারটা আমি পেশেন্টকে দেবো, তার জন্য আমার কোনো প্রিকশন নেওয়ার প্রয়োজন নেই, তাহলে এই অপশনটাও আমার হবে না। নেক্সট হচ্ছে উইয়ার আ মাস্ক অ্যান্ড গাউন বিফোর এন্টারিং রুম, রুমে এন্টার করার আগে যদি আমাকে মাস্ক বা গাউন পরতে হয় সেটা কিসের জন্য করবো আমি? যদি এরকম কোনো এইচআইভি পজিটিভ পেশেন্ট থাকে, যে পেশেন্টটার বা কোনো টিবি পেশেন্ট থাকে যেখানে রেসপিরেটরি এটিকেট আমার দরকার, তার জন্য আমি একটা মাস্ক পরবো। আর গাউন কখন পরবো? গাউন হচ্ছে আমার ড্রেস বা আমার লিনেনটা যদি কোনোভাবে এক্সপোজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বডি ফ্লুইডের সাথে, তাহলে তবেই আমি গাউন পরবো, তাহলে হেপাটাইটিস এতে সেরকম কোনো কিছু নেই, তাহলে এটা আমার দরকার নেই। নেক্সট বলছে গ্লাভস হয়ে রিমুভিং পেশেন্ট বেড প্যান, তাহলে হেপাটাইটিস এ ফিকো ওরাল রুটে ট্রান্সমিট হয়, তাহলে ফিকো ওরাল রুট যখন আমি পেশেন্টের বেড প্যানটা হ্যান্ডেল করছি তখন তাহলে ফিকো ওরাল রুট অর্থাৎ ফিকাল ম্যাটার বা এরকম কোনো জিনিসপত্র আমি যখন হ্যান্ডেল করছি তখন আমাকে সেখানে প্রিকশন নিতে হবে, তাহলে কন্টামিনেটেড যদি না হয়ে যায়, কন্টামিনেশন যাতে না হয় আমার হাতের সাথে, সেই কারণে আমরা গ্লাভস ইউজ করব যখন পেশেন্টের বেড প্যানটা হ্যান্ডেল করব। বোঝা গেল? তাহলে এটা হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি রয়েছে?
পারপাস অফ গিভিং মাইডিয়াটিক্স ইউজিং ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা ইজ, ওপেন অ্যাঙ্গেল গ্লকোমাতে মাইডিয়াটিক্স কেন দেওয়া হয়? গ্লকোমা তোমাদের আমি অলরেডি পড়িয়ে দিয়েছি। গ্লকোমাতে কি হয়, ইন্ট্রা অকুলার প্রেশারটা ইনক্রিজ হয়ে যায়। আর যখন ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা তখন কি হচ্ছে, অ্যাঙ্গেলটা ওপেনই রয়েছে কিন্তু যে অ্যাকোয়াস হিউমানের প্রোডাকশন হচ্ছে বা সেটা রিমুভ হচ্ছে সেই দুটোর মধ্যে ইকুয়েশনটা ঠিক মতো হচ্ছে না বলে অ্যাকুমুলেট হয়ে যাচ্ছে। তার কারণে অ্যাকোয়াস হিউমার অ্যাকুমুলেশনের জন্য ইন্ট্রাঅকুলার প্রেশার বেড়ে যাচ্ছে। তাহলে যখন আমরা মাইডিয়াটিক্স দেবো, মাইডিয়াটিক্সটা কি করবে, আমার পিপিলটাকে ডায়ালেট করবে। পিউপিলটা আমরা ডাইলেট কেন করব? পিউপিলটা ডাইলেট করব যাতে সেই পিউপিলটা ভালো করে অপথ্যালমোলজিস্ট যিনি রয়েছেন তিনি ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারেন। বেসিক্যালি আমরা ডায়াগনস্টিক পারপাসের জন্যই পিউপিলারি ডাইলেটেশনটা করে থাকি এবং মাইডিয়াটিক্স ইউজ করে থাকি। তো অ্যাকচুয়ালি মাইডিয়াটিক্স এর কাজ কি সেটাই আমার এখানে কোশ্চেনের উদ্দেশ্য ছিল। তো মাইডিয়াটিক্স এর কাজ হচ্ছে পিউপিলটাকে ডাইলেট করা। বেশ, নেক্সট কোশ্চেন কি রয়েছে, দ্য ফার্স্ট ফিটাল মুভমেন্ট ফেল্ট বাই দ্য প্রেগনেন্ট মাদার ইজ টার্মড অ্যাজ, প্রথম যে ফিটাল মুভমেন্টটা মা ফিল করতে পারছে সেটাকে আমরা কি বলি? অপশন কি কি রয়েছে? অপশন রয়েছে ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন, ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন রয়েছে, স্টার্টলিং মুভমেন্ট রয়েছে, লাইটেনিং রয়েছে এবং কুইকেনিং রয়েছে। তাহলে প্রথম যে মাদার ফিটাল মুভমেন্টটা ফিল করছে সেটাকে আমরা বলি কুইকেনিং। ঠিক আছে, সেটাকে আমরা বলি কুইকেনিং। তাহলে ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন কাকে বলি? ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন এক ধরনের মাইল্ড ইউটেরাইন কন্ট্রাকশন যেটা ডিউরিং প্রেগনেন্সিতে মা ফিল করতে পারে, কিন্তু এটার সঙ্গে লেবারের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন হলে যে লেবার প্রোগ্রেস করছে বা এরকম কিছু নয়। তো ট্রু লেবার পেন বা ফলস লেবার পেনের সাথে ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশনের কোনো মিল নেই। এটাও এক ধরনের ইউটেরাইন কন্ট্রাকশন, মাইল্ড ইউটেরাইন কন্ট্রাকশন, এবং এটা ইরেগুলার হয়। স্টার্টলিং মুভমেন্ট মানে কি, হঠাৎ করে যদি কাউকে স্টার্টল করে দেওয়া হয় তখন যে মুভমেন্টটা হয় সেটাকে স্টার্টলিং মুভমেন্ট বলে, এটা লেবারের সাথে রিলেটেড নয়। লাইটেনিং বলতে কি বোঝায়? লাইটেনিং মানে হচ্ছে যে যখন ফিটাসের হেড বা প্রেজেন্টিং পার্ট যেটা রয়েছে সেটা পেলভিসের মধ্যে ড্রপ ডাউন হচ্ছে, তার ফলে কি হচ্ছে, ওপরের দিকটা অর্থাৎ ইউটেরাসের যে আপার পার্ট রয়েছে সেই আপার পার্টটা ফাঁকা ফাঁকা ফিল হয়, তো এটাকেই লাইটেনিং বলা হচ্ছে। হেড এনগেজমেন্ট বা প্রেজেন্টিং পার্টের এনগেজমেন্ট হয়ে গেলে যখন মা একটুখানি রিলিফ ফিল করে, কারণ লাংসের ওপর থেকে বা ওই থোরাসিক ক্যাভিটির উপর থেকে একটুখানি প্রেশারটা রিলিজ হয়, সেটাকেই আমরা লাইটেনিং বলে থাকি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি রয়েছে, ইন ফিটাল ব্লাড ভেসেলস হোয়ার দ্য অক্সিজেন কন্টেন্ট ইজ ম্যাক্সিমাম, তাহলে ফিটাল ব্লাড ভেসেলস এর মধ্যে অক্সিজেন কন্টেন্ট কোথায় ম্যাক্সিমাম থাকে? আম্বিলিকাল আর্টারি, ডাক্টাস ভেনোসাস, ডাক্টাস আর্টেরিওসাস এবং পালমোনারি আর্টারি। আমাদের ফিটাল সার্কুলেশন যদি আমরা দেখি তাহলে ফিটাসের কাছে ব্লাড সাপ্লাইটা আসছে কোথা থেকে? মায়ের কাছ থেকে প্লাসেন্টার মাধ্যমে আসছে। তো প্লাসেন্টাতে থাকে আম্বিলিকাল ভেন এবং আম্বিলিকাল আর্টারি। কোথা থেকে আসে? আম্বিলিকাল ভেন দিয়ে আসে। আম্বিলিকাল ভেন দিয়ে যে ব্লাডটা আসে সেটা অক্সিজেন সব থেকে বেশি রয়েছে, কিন্তু এখানে অপশনে আম্বিলিকাল ভেন নেই। এরপরে আম্বিলিকাল ভেন দিয়ে সেটা কোথায় যায়? সেটা লিভারের মধ্যে যায়। আম্বিলিকাল ভেন যখন লিভারের মধ্যে যাচ্ছে তখন কার মাধ্যমে যাচ্ছে? সেটা যাচ্ছে ডাক্টাস ভেনোসাসের মাধ্যমে। তাহলে ডাক্টাস ভেনোসাসের মাধ্যমে আম্বিলিকাল ভেনটা লিভারের মধ্যে এন্টার করলো এবং সেখান থেকে ইনফেরিয়র ভেনা কেভার সাথে মিক্স হয়ে ওটা টোটাল হার্টে চলে যাচ্ছে। তাহলে ডাক্টাস ভেনোসাসের মধ্যে অক্সিজেন কন্টেন্ট সব থেকে বেশি হওয়ার কথা সেকেন্ডলি, তাহলে এটা অ্যান্সার হবে। এরপরে রয়েছে ডাক্টাস আর্টেরিওসাস। ডাক্টাস আর্টেরিওসাস কোথায় থাকে? ডাক্টাস আর্টেরিওসাস থাকে আমাদের যে পালমোনারি ভেন প্লাস অ্যাওর্টা, তাই তো? পালমোনারি ভেন এবং অ্যাওর্টা এই দুটোর মধ্যে যে কানেকশন থাকে সেটাকেই ডাক্টাস আর্টেরিওসাস বলা হয়। যখন এটা ওপেন থাকে আফটার বার্থ তখন সেটাকে আমরা পিডিএ বলি, পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। তাহলে এটা ডাক্টাস আর্টেরিওসাস হলো। আর পালমোনারি আর্টারি কোথায় রয়েছে? পালমোনারি আর্টারি রয়েছে লেফট সাইডের ভেন্ট্রিকাল থেকে লাংস এর মধ্যে যে কানেকশন রয়েছে সেটাতে রয়েছে পালমোনারি আর্টারি, যেখান থেকে অ্যাকচুয়ালি নর্মাল বা অ্যাডাল্ট সার্কুলেশনে ডিঅক্সিজেনেটেড ব্লাড যায়। আমরা জানি যে অ্যাডাল্ট সার্কুলেশনে একটি মাত্র আর্টারি রয়েছে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, সেটা হচ্ছে পালমোনারি আর্টারি। আর একটি মাত্র ভেন রয়েছে যে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, সেটাকে পালমোনারি ভেন। অর্থাৎ পালমোনারি ভেন দিয়ে লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় ফিরে আসে? ফিরে আসে লেফট সাইডের অ্যাট্রিয়ামের মধ্যে। ক্লিয়ার? হার্টের যে কার্ডিয়াক সাইকেল রয়েছে বা ফিটাল সার্কুলেশন রয়েছে, বিভিন্ন স্ট্রাকচার রয়েছে, অ্যানাটমি, এই পার্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তো এই জায়গাগুলো খুব ভালো করে দেখে রেখো। নেক্সট কোশ্চেন কি রয়েছে, স্ক্রিনিং অফ আ ওমেন অ্যাবভ 35 ইয়ার্স for carcinoma cervix by using the pap smear is a method of,
তাহলে 35 ইয়ার্সের একজন ওমেনকে আমি স্ক্রিনিং করছি কিসের জন্য? কার্সিনোমা সার্ভিক্সের জন্য, এবং তার জন্য আমি তার থেকে প্যাপসমিয়ার নিচ্ছি। এটা কি মেথড? প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি নাকি স্পেসিফিক প্রোটেকশন? তাহলে দেখো, আমি আগের দিনের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে 4টে টাইপ অফ প্রিভেনশন কিরকম ভাবে হয়। তাহলে 4টে টাইপের প্রিভেনশন তোমাদেরকে বলে দিয়েছি। এবার তোমরা আমাকে বলবে যে কার্সিনোমা সার্ভিসের প্রিভেনশন কিরকম। আমি বলেছিলাম যে প্রাইমারি প্রিভেনশন মানে যেখানটা আমরা হেলথ প্রমোশন করি এবং স্পেসিফিক প্রোটেকশন করি। তো হেলথ প্রমোশন কাদের করব? হেলথ প্রমোশন আমরা সবাইকে করতে পারি। স্পেসিফিক প্রোটেকশন কাদেরকে করব? যাদের মধ্যে কোনো কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে, রিস্ক রয়েছে কোনো কিছু ডেভেলপ করার, তাদের ক্ষেত্রে আমি স্পেসিফিক প্রোটেকশন কিছু নেব। এরপরে সেকেন্ডারি প্রিভেনশনে কি থাকে? আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট। তাহলে আমরা কার্সিনোমা অফ সার্ভিসের আর্লি ডায়াগনোসিসের জন্য কি করছি? প্যাপসমিয়ার টেস্ট করছি। তাহলে যেহেতু আর্লি ডায়াগনোসিসের জন্য আমি একটা টেস্ট করছি, সেই কারণে এটা কি হবে? এটা সেকেন্ডারি প্রিভেনশন হবে। আর টার্সারি প্রিভেনশন কখন? টার্সারি প্রিভেনশন মানে রিহ্যাবিলিটেশন, অর্থাৎ ক্ষতি যতটা সম্ভব কম করা যায় এবং পেশেন্টকে যত তাড়াতাড়ি তার কমিউনিটিতে বা তার কাজের জায়গাতে ফিরিয়ে দেওয়া যায়, তাই না? তো সেটাকে আমরা টার্সারি প্রিভেনশন বলছি। বেশ, তাহলে অ্যান্সার এখানে কি হলো? সেকেন্ডারি প্রিভেনশন হলো। এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এইভাবে না দিয়েও অন্য অনেকভাবে দেওয়া যায় কোশ্চেনটাকে। প্যাপসমিয়ার টেস্ট কি টাইপ অফ প্রিভেনশন, এরকম ভাবেও দেয়, এরকম বড় করেও দেওয়া যায়। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং শুধু প্যাপসমিয়ার টেস্ট নয়, এরকম আরো যে সমস্ত টেস্ট আমরা পার্টিকুলারলি কোনো ডিজিজ আইডেন্টিফিকেশনের জন্য করে থাকি, সেগুলো সবই সেকেন্ডারি টাইপ অফ প্রিভেনশন। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেনটা রয়েছে তোমাদের আগের দিনের যে কোশ্চেনটা তোমাদের জন্য দেওয়া ছিল এখানটায় পিএইচ রয়েছে 7.3, PCO2 রয়েছে 50 মিলিমিটার অফ Hg, আর HCOC রয়েছে 24 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার তোমরা অনেকেই সঠিক দিয়েছো, ভেরি গুড, তোমরা খুব ভালো পড়াশোনা করছো। তো পিএইচ 7.3 মানে পিএইচ 7.3টা হচ্ছে নর্মালের থেকে কম রয়েছে, তাই তো? কম থাকলে আমরা কি বলি? আমরা বলি অ্যাসিডোসিস। নর্মাল রেঞ্জ মনে আছে? 7.45, 7.35, তাই তো? এর মধ্যে 7.35 থেকে 7.45 এর মধ্যে। তাহলে 7.3 মানে এটা নর্মালের থেকে কম রয়েছে, এটা হলো অ্যাসিডোসিস। এবার এই CO3 এর ভ্যালু 24, এটা তো নর্মাল রেঞ্জের মধ্যেই রয়েছে। নর্মাল রেঞ্জ কত? 22 থেকে 26 বলি আমরা। PCO2 রয়েছে 50, PCO2 এর নর্মাল ভ্যালু কত? 35 থেকে 45, তাই তো? তাহলে অ্যান্সার এখানটায় কি হবে? রেসপিরেশনের যখন গন্ডগোল হচ্ছে, PCO2টা বেড়ে গেছে, তাহলে এটা রেসপিরেটরি চেঞ্জেস হবে, রেসপিরেটরি, তাই তো? তাহলে অ্যান্সার কি হবে? রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে। অ্যান্সার রেসপিরেটরি অ্যাসিডোসিস। ক্লিয়ার? আর রোমের ফর্মুলা দিল, দেখো এটা অপোজিট দিকে চেঞ্জ হয়েছে। তাহলে রোমে কি হয়? রেসপিরেটরি অপোজিট আর মেটাবলিক ইকুয়াল। যদি এটা মেটাবলিক হতে হতো, তাহলে এই CO2 যে ভ্যালুটা, সেটাকেও এই অ্যাসিডোসিসের সঙ্গে সঙ্গে কম হতে হতো। আর অপোজিট সাইডে দুটো যদি একইভাবে বাড়তো, অর্থাৎ এদিকে তোমার অ্যালকালোসিসও হচ্ছে, ওদিকে তোমার HCO3টাও বেড়ে যাচ্ছে, তখন সেটা মেটাবলিক হতো। বোঝা গেল? মেটাবলিক ইকুয়াল রেসপিরেটরি অপোজিট, অর্থাৎ ROME। বোঝা গেল? আচ্ছা, আজকের জন্য তোমাদের কি কোশ্চেন রয়েছে? আজকের কোশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড অ্যাজ প্রাইমারি প্রিভেনশন স্ট্র্যাটেজি। তাহলে প্রাইমারি প্রিভেনশন স্ট্র্যাটেজি জাস্ট আমি এইমাত্র তোমাদেরকে বললাম। তাহলে অ্যান্সারটা ঝটপট লিখে ফেলো। আর্লি আইডেন্টিফিকেশন, রিডাকশন অফ ডিসএবিলিটি, কন্ট্রোল অফ স্প্রেড অফ ডিজিজ, আর আর্লি ট্রিটমেন্ট অফ ডিজিজ। কোনটা হবে কোশ্চেনের অ্যান্সার? প্রাইমারি প্রিভেনশন স্ট্র্যাটেজি। ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নিই। নেক্সট কোশ্চেন রয়েছে, shrunken eyes, hollow cheeks, subnormal temperature, decreased urine output and washerman's hand, এগুলো কিসের ফিচার? তাহলে shrunken eyes মানে চোখটা ছোট হয়ে আসছে, hollow cheeks গালগুলো চুপসে গেছে, subnormal temperature, decreased urinary output ইউরিনারি আউটপুটটা কম হচ্ছে, এবং ওয়াশারম্যান হ্যান্ড, ওয়াশারম্যান অর্থাৎ যাদেরকে ধোপা তাদেরকে ওয়াশারম্যান বলা হয়, তাহলে ওয়াশারম্যান হ্যান্ড রয়েছে। তাহলে এটা কিসের ফিচার? তাহলে যেটা আমরা বুঝতে পারছি যে বডিতে ওয়াটার কন্টেন্ট কম হয়ে গেছে, সেই জন্যই এই যে সাইন সিমটমস যেগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। তাহলে অপশন রয়েছে মিজলস, ডিহাইড্রেশন, ওভারহাইড্রেশন, আর পোলিও। কি হবে বলো তো অ্যান্সার? বুঝতে পারছো নিশ্চয়ই, অ্যান্সার ডিহাইড্রেশন হবে। কারণ এই যে ওয়াশারম্যান হ্যান্ড, ধোপা কাপড় কাচে, ধোপাকে ওয়াশারম্যান বলা হয়। যখন কাপড় কাচা হয় তখন হাতগুলো কিরকম হয়ে যায়? কুচকে যায় না জলে। এরপরে ইউরিন আউটপুট কমে গেছে বলছে, আইস গুলো শাঙ্কেন হয়ে গেছে, চিক্স হলো হয়ে গেছে, তাহলে এগুলো সমস্তই ডিহাইড্রেশনের সাইন। সাবনর্মাল টেম্পারেচার অর্থাৎ টেম্পারেচারটা ডিক্রিজ করে, ঠিক আছে? টেম্পারেচার যখন ডিক্রিজ করে তখন ওটাকে সাবনর্মাল টেম্পারেচার বলে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন রয়েছে, হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি ইজ অলসো নোন অ্যাজ,
এই চারটের মধ্যে ভোর কমিটি, মুদালিয়ার কমিটি, কর্তার সিং কমিটি আর শ্রীবাস্তব কমিটি, এই চারটের মধ্যে হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি কাকে বলা হয়? হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি বলা হয় মুদালিয়ার কমিটিকে। ভোর কমিটিকে কি বলা হয়? এটাকে বলা হয় হেলথ সার্ভে, যেরকম রয়েছে সেরকমই, হেলথ সার্ভে অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি, ডেভেলপমেন্ট কমিটি। ঠিক আছে, এটা মনে রাখবে। কর্তার সিং কমিটিকে কি বলা হয়? কর্তার সিং কমিটিকে বলা হয় কমিটি অন মাল্টিপারপাস ওয়ার্কার, কমিটি অন মাল্টিপারপাস ওয়ার্কার আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং। ঠিক আছে, হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং এটা হলো। আর শ্রীবাস্তব কমিটি, শ্রীবাস্তব কমিটিকে থ্রি টায়ার সিস্টেম অফ হেলথ কেয়ার ডেলিভারি ইন রুরাল এরিয়া, তোমরা ফুল ফর্মে লিখে নিও। ঠিক আছে, তাহলে ভোর কমিটিকে বললাম হেলথ সার্ভে অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি, মুদালিয়ার কমিটি হলো হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি, কর্তার সিং কমিটি হলো মাল্টিপারপাস ওয়ার্কার আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, শ্রীবাস্তব কমিটি হলো থ্রি টায়ার সিস্টেম অফ হেলথ কেয়ার ডেলিভারি ইন রুরাল এরিয়া। ঠিক আছে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এক্সামে আসে এরকম করে একটা কোশ্চেন, তোমরা এই কমিটিটা ভালো করে মুখস্থ করে নিও। কোথায় রয়েছে? তোমাদের টার্গেট হায়ার বইতে দেখবে অ্যাপেন্ডিক্সে রয়েছে। ঠিক আছে, মুখস্থ করে নেবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে? সাইন্স অ্যান্ড সিমটমস অফ হুইচ অফ দ্য ফলোইং উড বি প্রায়োরিটি হোয়েন কেয়ারিং ফর আ নিউলি ডেলিভার্ড টার্ম ইউনিট ডায়াগনোসড অ্যাজ স্মল ফর জেস্টেশনাল এজ। অর্থাৎ স্মল ফর জেস্টেশনাল এজের একটা নিউনেটকে যদি আমরা কেয়ার দিই তাহলে কোন সাইন সিমটমসটা আমাদের জন্য প্রায়োরিটি হবে? স্মল ফর জেস্টেশনাল এজ বলতে এক কথায় যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে প্রি টার্ম বলতে পারি, বা যার ওজনটা ঠিক মতো হয়নি, প্রি ম্যাচিওর বেবি ধরতে পারি। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া মানে যেখানে ব্লাডের ডেফিসিয়েন্সি রয়েছে, বা অ্যানিমিয়া রয়েছে যেখানে আয়রনের ডেফিসিয়েন্সি রয়েছে। বাত অ্যাসফিক্সিয়া অর্থাৎ রেসপিরেটরি প্রবলেম। পারসিস্টেন্ট পালমোনারি হাইপারটেনশন, এটার অর্থ হচ্ছে যে যখন ব্লাড ভেসেলস গুলো, লাংসের মধ্যে যে ব্লাড ভেসেলস গুলো রয়েছে সেগুলো মানে সেগুলো পুরোপুরি ওপেন হয় না, অর্থাৎ কনস্ট্রিক্ট থাকছে, যার ফলে কি হয় আমাদের বডির মধ্যে মানে বেবির বডির মধ্যে ইনসাফিসিয়েন্ট অক্সিজেন ডেলিভারি হয়, তাহলে এখানটায় পালমোনারি প্রেশারটা বেড়ে যাচ্ছে। আর নেক্সট হচ্ছে যে হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া মানে কি? যেখানে ব্লাড সুগারটা বেশি। ব্লাড সুগারটা কমে যাওয়াটাকে আমরা এমার্জেন্সি ধরি, ব্লাড সুগার বেড়ে গেলে সেটাকে আমরা খুব একটা বেশি এমার্জেন্সি ধরছি না। তাহলে স্মল ফর জেস্টেশনাল এজের ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যা কখন হবে? যদি বাত অ্যাসফিক্সিয়া হয়, কারণ এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন এই সিকোয়েন্স হচ্ছে আমাদের প্রায়োরিটি। তাহলে যেখানটায় অলরেডি এয়ারওয়ের সমস্যা রয়েছে তাহলে বাত অ্যাসফিক্সিয়াটা আমাদেরকে আগে ট্রিট করতে হবে, তারপরে আমরা বাকিগুলোর জন্য কেয়ার করব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন রয়েছে an 18 months old child was brought to the well baby clinic for booster dose of DPT vaccine. ডিপিটি ভ্যাকসিনের বুস্টার ডোজের জন্য একটা 18 মাসের বাচ্চাকে নিয়ে আসা হয়েছে। হুইচ among the following muscles is preferred by the nurse to administer vaccine? তাহলে বাচ্চাকে আমরা কোন মাসেলের মধ্যে এই ভ্যাকসিনটা দেব? ভীষণই সহজ কোশ্চেন। তো আমরা অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে যখন ভ্যাকসিন দিই তখন কোনটাকে বেশি প্রেফার করি? আমরা সবসময় ভাস্টাস ল্যাটেরালিসটাকে বেশি প্রেফার করি, তাই না? এবং তার মিডিল পার্টে আমরা দিয়ে থাকি। তাহলে ভাস্টাস ল্যাটেরালিস মাসেল আমাদের বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার জন্য সবসময় প্রেফারেবল থাকবে, সেটা ডিপিটি ভ্যাকসিনই হোক বা যে কোনো আইএম ভ্যাকসিন হোক না কেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন রয়েছে a 10-year-old child with asthma is admitted to the ward. অ্যাসমার একটা বাচ্চা 10 বছরের ওয়ার্ডে অ্যাডমিট হয়েছে। হুইচ অফ দ্য ফলোইং অবজারভেশনস নিডস ইমিডিয়েট অ্যাকশন বাই দ্য নার্স? তাহলে কোনটার জন্য নার্সের ইমিডিয়েট অ্যাকশন প্রয়োজন? ব্রিদিং রেট রয়েছে 20 বিটস পার মিনিট, যেটা নর্মালের থেকে বেশি, সামান্য একটু বা ঠিকই আছে ধরে নিতে পারি। সিটিং আপরাইট অ্যান্ড রিফিউজিং টু লাই ডাউন, অর্থাৎ বাচ্চা সোজা হয়ে বসে রয়েছে এবং শুতে চাইছে না। রিফিউজিং টু ইট ফুড, বাচ্চা খেতে চাইছে না। অক্সিজেন স্যাচুরেশন 96%, অর্থাৎ অক্সিজেন স্যাচুরেশনটা নর্মাল রয়েছে। তাহলে এইটা নর্মাল রয়েছে, এটা নর্মাল রয়েছে। খাবার খেতে চাইছে নাটার জন্য আমাদের খুব একটা বেশি কনসার্ন না দেখালেও চলবে, কারণ বাচ্চা খাবার নাও খেতে চাইতে পারে, খিদে না পেলে খেতে চায় না, খাবার পছন্দ না হলে খেতে চায় না, তাহলে এটা আমার জন্য কনসার্নিং হবে না। কিন্তু সিটিং আপরাইট এন্ড রিফিউজিং টু লাই ডাউন এটা কেন? এটার কারণ হচ্ছে যে যখন বাচ্চার ব্রিদিং ডিফিকাল্টিস হয়, এবং বাচ্চা বলা হয়েছে যেখানে একটা অ্যাজমার বাচ্চা, তাহলে অ্যাজমার বাচ্চা যদি একটা ব্রিদিং ডিফিকাল্টি হয় তখন কি হবে? শুয়ে পড়লে বাচ্চার শ্বাস নিতে কষ্ট হবে,
সেই জন্য বাচ্চাকে কি করা হয়, আপরাইটে বসিয়ে রাখা হয়, সোজা করে বসিয়ে রাখা হয়, এবং যখনই শুয়ে পড়বে বাচ্চা তখনই তার আরো বেশি করে ডিস্ট্রেস হবে। সেই কারণে এটা হবে আমার অ্যান্সার। সিটিং আপরাইট এবং রিফিউজিং টু লাই ডাউন, এটা হবে আমার কনসার্নিং ফিচার। নেক্সট কি রয়েছে, ফলস সেন্সরি পারসেপশনস উইথ নো বেসিস ইন রিয়ালিটি। তাহলে সেন্সরি পারসেপশন যেটা রয়েছে সেটা ফলস রয়েছে, যেটার কোনো বেসিস রিয়েলিটিতে কিছু নেই। এটাকে কি বলবো, হ্যালুসিনেশন বলবো, ডিলিউশন বলবো, ইলিউশন বলবো, নাকি থট ইনসার্শন বলবো? থট ইনসার্শন সম্পূর্ণ অন্য একটা টপিক, যেখানটায় আমার মনে হবে যে আমার মাথার মধ্যে বোধহয় চিন্তাগুলোকেও ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছে, অর্থাৎ বাইরে থেকে কোনো চিন্তা আমার মাথার মধ্যে কেউ ইনসার্ট করছে, সেটাকে আমরা থট ইনসার্শন বলি। ইলিউশন কখন বলা হয়, ইলিউশন বলা হয় যখন কোনো একটা জিনিস প্রেজেন্ট রয়েছে কিন্তু সেটাকে আমরা ভুল দেখছি। কেন ভুল দেখছি, হয়তো অন্ধকার রয়েছে বলে ভুল দেখছি, বা ঘুম থেকে উঠে এসে হঠাৎ করে দেখেছি বলে ভুল দেখছি, তাহলে সেটাকে আমরা ইলিউশন বলছি, যেখানে অ্যাকচুয়ালি রিয়েলিটিতে জিনিসটা প্রেজেন্ট রয়েছে। ডিলিউশন কাকে বলি, ডিলিউশন মানে হচ্ছে ফিক্স ফলস বিলিফ, অর্থাৎ এমন একটা বিলিফ আমার মধ্যে তৈরি হয়েছে যেটা অ্যাকচুয়ালি ফলস, কিন্তু আমি সেটাকে কোনোভাবেই মানতে চাইছি না। আর হ্যালুসিনেশন কাকে বলি, হ্যালুসিনেশন মানে হচ্ছে যে আমি কিছু এটা দেখতে পাচ্ছি বা শুনতে পারছি বা ফিল করতে পারছি যেটা অ্যাকচুয়ালি রিয়েলিটিতে নেই, কিন্তু আমি সেটা ফিল করতে পারছি, সেটাকে আমরা কি বলি, হ্যালুসিনেশন বলি, অর্থাৎ ফলস সেন্সরি পারসেপশন যেটা রিয়েলিটিতে কোনো বেসিস নেই। বোঝা গেল? নেক্সট কোশ্চেন রয়েছে, the belief that oneself, a part of one's body, or the real world does not exist or has been destroyed is termed as। তাহলে এখানে একটা বিলিফ, ফিক্স ফলস বিলিফের কথা বলছিলাম, যেটা হচ্ছে ডিলিউশন। তাহলে এখানে কি বলছে যে ওয়ান সেলফ মানে ধরো আমি, আ পার্ট অফ ওয়ানস বডি বা আমার হয়তো একটা হাত, অর দ্য রিয়েল ওয়ার্ল্ড ডাজ নট এক্সিস্ট অর্থাৎ এই পৃথিবী এক্সিস্টই করে না, অর হ্যাজ বিন ডিস্ট্রয়েড বা সমস্ত কিছু ডিস্ট্রয় হয়ে গেছে, নষ্ট হয়েছে। তাহলে আমি এক্সিস্ট করি না, আমার হাত বা পা একটা কিছু সেটা এক্সিস্ট করে না, বা এই ওয়ার্ল্ডটাই এক্সিস্ট করে না, কোনো কিছুই নেই। এটা কি রকমের ডিলিউশন হবে? পার্সিকিউটরি ডিলিউশন বলতে বোঝায় যেই ডিলিউশনে আমরা সন্দেহ করছি, ঠিক আছে, কোনো কিছু নিয়ে যখন সন্দেহ হচ্ছে তখন সেটাকে আমরা পার্সিকিউটরি ডিলিউশন বলি। কাউকে সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে যে কেউ বোধহয় আমাকে মেরে ফেলবে বা কেউ বোধহয় আমাকে ক্ষতি করতে চাইছে, এরকমের যখন ডিলিউশন হয় তখন সেটাকে আমরা পার্সিকিউটরি ডিলিউশন বলি। এবার সোমাটিক ডিলিউশনটা কি? সোমাটিক ডিলিউশন মানে হচ্ছে যে আমার কোনো একটা ফিজিক্যাল ডিফেক্ট বা ফিজিক্যাল অ্যাবনর্মালিটি রয়েছে এরকম মনে হবে। যেমন মনে হতে পারে যে আমার মাথাটা ঠিক মতো কাজ করছে না, বা আমার যে অর্গানগুলো রয়েছে অর্গানগুলো বোধহয় ঠিকমতো ফাংশন করছে না, এটাকে আমরা সোমাটিক ডিলিউশন বলে থাকি। নিহিলিস্টিক ডিলিউশন কখন বলবো? নিহিলিস্টিক ডিলিউশন মানে হচ্ছে যে কোনো কিছুই নেই, কোনো কিছুই এক্সিস্ট করে না, নেই, নো, নীল নীল, এটাকে নিহিলিস্টিক ডিলিউশন বলা হচ্ছে। তাহলে কোশ্চেনে যেটা আমাকে বলতে চেয়েছিল সেটা হবে নিহিলিস্টিক ডিলিউশন। আর সেকেন্ডারি ডিলিউশন কোনটা? প্রাইমারি ডিলিউশনের ক্ষেত্রে বলা হয় যে যখন কোনো ডিলিউশন নর্মালি প্রেজেন্ট রয়েছে, যেমন ধরো কেউ মনে করছে যে আমি ভগবান, বা কেউ মনে করছে যে আমি সব থেকে শক্তিশালী, বা আমার থেকে বেশি শক্তিশালী কেউ নেই, আমার থেকে ভালো কেউ নেই, এগুলো হচ্ছে নর্মাল টাইপ অফ ডিলিউশন, যেগুলো প্রাইমারি বলছি, এবং এটার সঙ্গে কোনো রকমের কোনো ডিজিজের কোনো সম্পর্ক নেই। তো সেক্ষেত্রে নর্মাল ডিলিউশন যেগুলো নর্মাল যে কোনো মানুষের ক্ষেত্রেই হতে পারে, কেউ নিজেকে বিশাল বড় মনে করছে, কেউ নিজেকে ভীষণই তুচ্ছ মনে করছে, কেউ নিজেকে খুব শক্তিশালী মনে করছে, এই যে ডিলিউশন গুলো, এগুলো সব হচ্ছে প্রাইমারি ডিলিউশন। তাহলে সেকেন্ডারি ডিলিউশন কোনগুলো? সেকেন্ডারি ডিলিউশন মানে যখন কোনো ডিজিজের জন্য, যেমন ধরো একটা সিজোফ্রেনিয়া পেশেন্টের পার্সিকিউটরি ডিলিউশন হওয়াটা নর্মাল। একটা ডিপ্রেশনের পেশেন্ট, তার কাছে এই ফিলিং অফ ওটলেস, হোপলেস, হেল্পলেস বা নিহিলিস্টিক ডিলিউশন এগুলো হওয়া নর্মাল, ঠিক আছে। কিন্তু একটা নর্মাল মানুষের ক্ষেত্রে, যে সুস্থ মানসিকভাবে, তার ক্ষেত্রে কিন্তু নিহিলিস্টিক ডিলিউশন হওয়াটা সম্ভব নয় বা দেখা যায় না বলা যেতে পারে। তাহলে সেকেন্ডারি ডিলিউশন মানে যখন কোনো ডিজিজের অ্যাসপেক্টে কোনো ডিলিউশন আমরা দেখতে পাচ্ছি, সেগুলোকে আমরা সেকেন্ডারি ডিলিউশন বলে থাকি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন রয়েছে, a term used to explain a disorder of thought in which thinking proceeds slowly with many unnecessary trivial details। তাহলে এখানে একটা থট ডিসঅর্ডারের কথা বলা হয়েছে, যেখানটায় থিঙ্কিং কিরকম ভাবে যাচ্ছে, স্লোলি যাচ্ছে, এবং তার সঙ্গে অনেক কিছু আননেসেসারি ট্রিভিয়াল ডিটেলস রয়েছে, বাট ফাইনালি দ্য পয়েন্ট ইজ রিচড, অর্থাৎ যেটা বলতে চেয়েছিল আলটিমেটলি সেখানে গিয়ে পৌঁছচ্ছে। এটাকে আমরা কি বলবো? তাহলে একটা থট ডিসঅর্ডার মানে আমি যে চিন্তা করছি, চিন্তা করে করে বলছি, সেই চিন্তাটার মধ্যে একটা গন্ডগোল রয়েছে, যেই গন্ডগোলটা কিরকম, যে আস্তে আস্তে চিন্তাটা এগোচ্ছে এবং বিভিন্ন আননেসেসারি কথাবার্তা বলার সঙ্গে সঙ্গে আমি আলটিমেটলি রিচ টু দ্য পয়েন্ট। অর্থাৎ ধরো এক্সাম্পল এরকম ভাবে যে আমি তোমাদেরকে 18 নাম্বার অফ কোশ্চেনটা এক্সপ্লেন করতে বসেছি, এবার এইটা এক্সপ্লেন করতে করতে আমি গল্প শুরু করে দিলাম কিছু, যে আমি আজকে সকালবেলা কি খেয়েছি, আমার আজকে সারাদিন কি কি হয়েছে, আমি আজ সারাদিন কি কি করলাম,
এই সমস্ত কিছু বলার পরে আলটিমেটলি কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে আমি পরের স্লাইডে গেলাম। তাহলে মাঝখানে আমি যে গল্পগুলো দিলাম সেগুলো আমার বলার প্রয়োজন ছিল না। তাহলে এরকম যদি কোনো একটা থট ডিসঅর্ডার হয় তখন আমরা সেটাকে কি বলবো? এরকম দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ট্যানজেনশিয়ালিটি এবং একটা থাকে সার্কামস্ট্যান্সিয়ালিটি। সার্কাম মানে ধরো সার্কেলের মতো ধরে নেবে, অর্থাৎ সার্কেল কমপ্লিট হয়। সার্কেল কমপ্লিট হওয়া মানে আমি যেখান থেকে শুরু করেছিলাম এবং আবার আলটিমেটলি সেই উদ্দেশ্যে ফিরে আসবো এবং ওটাকে কমপ্লিট করব। তাহলে কোশ্চেনে যেটা বলতে চেয়েছে ফাইনালি দ্য পয়েন্ট ইজ রিচড, তাহলে সেটা হবে সার্কামস্ট্যান্সিয়ালিটি। কিন্তু যদি এরকম হতো যে আমরা ফাইনালি পয়েন্ট ইজ নট রিচড, কোথাও একটা বেরিয়ে চলে গেলাম এবং এই 18 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটাই দিলাম না, তাহলে সেটা কি হতো? ট্যানজেনশিয়ালিটি হতো। বোঝা গেল? আচ্ছা, ফ্লাইট অফ আইডিয়াস তো তোমরা অলরেডি জানো। ফ্লাইট অফ আইডিয়াস মানে যখন কোন একটা কথা আমি বলতে শুরু করেছি এবং বলতে বলতে বিভিন্ন দিকে ছুটে পালাচ্ছি, অর্থাৎ আমার যে ভাবনাটা বা আমার কথাটা সেটা একটা জায়গাতেই ফিক্স থাকছে না, একটা টপিক থেকে অন্য টপিকে আমি লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছি, সেটাকে কি বলা হয়? ফ্লাইট অফ আইডিয়াস বলা হয়। আর প্রলিক্সিটি বলতে কি বোঝায়? প্রলিক্সিটি বলতে বোঝাচ্ছে যে যখন অনেক বেশি কথা বলে ফেলছে কেউ বা অনেক বেশি লিখে ফেলছে, অর্থাৎ যতটা প্রয়োজন তার থেকে অনেকটা বেশি কথা বলছে বা অনেকটা বেশি লিখছে, তখন সেগুলোকে প্রলিক্সিটি বলা হয়। ঠিক আছে? যেমন ধরো আমি একটা কোশ্চেন পড়ে তার সাথে সাথে অ্যান্সারটা দিতে পারতাম, কিন্তু আমি কত বেশি কথা বলছি, তাহলে এটা ওয়ান টাইপ অফ প্রলিক্সিটি বলতে পারি। আবার ধরো কেউ একটা কিছু লিখতে বসেছে, একটা ওয়ান লাইনার কোশ্চেনের অ্যান্সার হয়তো লিখতে বসেছে, সেখানে সে লিখে চলেছে প্রচুর আননেসেসারি ইনফরমেশন, প্রচুর আননেসেসারি কথাবার্তা লিখছে যেটার প্রয়োজন নেই। ঠিক আছে? তো যেটার প্রয়োজন নেই কিন্তু তবুও এক্সেসিভ ভাবে লেখা হচ্ছে বা অ্যাড করা হচ্ছে, সেগুলোকে প্রলিক্সিটি বলা হয়। বোঝা গেল? নেক্সট কোশ্চেন রয়েছে, হাইপোকন্ড্রিয়াসিস ইজ। হাইপোকন্ড্রিয়াসিস বলতে কি বোঝায়? হাইপোকন্ড্রিয়াসিস কি? ফিয়ার অফ ফেটাল ডিজিজ। ফিয়ার অফ ফেটাল ডিজিজ যেটা, সেটাকে আমরা হাইপোকন্ড্রিয়াসিস বলি না, এটাকে আমরা বলি ফোবিয়া, যেটা হচ্ছে নোজোফোবিয়া। নোজোফোবিয়া, যেখানে একটা ভয় থাকে যে একটা ফেটাল ডিজিজ বোধহয় হয়ে গেছে। টু মাচ কনসার্ন অফ ওন হেলথ অ্যান্ড মিস ইন্টারপ্রিটেশন অফ নর্মাল বডি ফাংশন, অর্থাৎ যেখানে মনে হচ্ছে যে আমার বডি ফাংশন ঠিক মতো নেই বা আমার বডি ঠিক মতো ফাংশন করছে না, বোধহয় কোনো সমস্যা আমার হেলথের সাথে হয়েছে, এটাকে আমরা বলি হাইপোকন্ড্রিয়াসিস, যেটা আমাকে কোশ্চেনে জানতে চেয়েছে। এরপরে রয়েছে মার্কড মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ফ্যাটিক। মার্ক মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ফ্যাটিকটাও হাইপোকন্ড্রিয়াসিসের সাইন সিমটমস নয়। আর রিপিটেড হসপিটালাইজেশন কেন? রিপিটেড হসপিটালাইজেশন মানে কোনো মেডিকেল অ্যাটেনশনের জন্য হতে পারে বা কোনো সমস্যার জন্যও হতে পারে, মানে হাইপোকন্ড্রিয়াসিসের পেশেন্টদের রিপিটেড হসপিটালাইজেশন হতে পারে, কিন্তু সেটা হাইপোকন্ড্রিয়াসিসের ডেফিনেশন নয়, তাই না? ওকে, নেক্সট কোশ্চেন রয়েছে এবং আজকে লাস্ট কোশ্চেন, ইরেশনাল ফিয়ার অফ বিইং ইন প্লেসেস অ্যাওয়ে ফ্রম হোম সেটিং, অর্থাৎ হোম সেটিং থেকে দূরে যাওয়ার একটা ভয়, ইরেশনাল ফিয়ার, সেটাকে আমরা কি ফিয়ার বলবো? অ্যাগোরাফোবিয়া। অ্যাগোরাফোবিয়া বলতে কি বোঝায়? এটাকে আমরা অ্যাকচুয়ালি অ্যাগোরাফোবিয়াই বলি, যেখানে বাড়ির থেকে দূরে বা আননোন স্পেসে যদি যায়, ওপেন স্পেসে যায়, সেখানে ভয় লাগে। অ্যাক্রোফোবিয়া বলতে কি বোঝায়? অ্যাক্রোফোবিয়া মানে ফিয়ার অফ হাইট, অর্থাৎ উচ্চতাতে ভয়। ক্লস্ট্রোফোবিয়া কি? ফিয়ার অফ ক্লোজড স্পেস। আর হোমোফোবিয়া কি? ফিয়ার অফ হোমোসেক্সুয়ালিটি। এরকম আরো কিছু ফোবিয়া রয়েছে, তোমাদের টার্গেট হাইতে রয়েছে, টেক্সট বুকে রয়েছে, ফোবিয়া কয়েকটা মুখস্থ করে রেখো যেগুলো ইম্পর্টেন্ট, বারবার এক্সামে এসেছে। বেশ, থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।